মেয়ের বাবা মা মেয়ের জামাইকে যতটা পরিমাণ সম্মান দেয়, যতটা পরিমাণ ভালোবাসা দেয়, শ্বশুরবাড়ির লোকেরা তার বৌমাকে কি ঠিক ততটা পরিমাণে ভালোবাসা দেয়? মেয়ের পরিবারের লোকজনেরা সবসময় ভাবে জামাই আমার মেয়েকে এত সুন্দর করে রেখেছে, রাজরানীর মতো করে রেখেছে, তার এটা প্রাপ্য যে তাকে সম্মান যথেষ্ট পরিমাণ দেওয়া হোক। কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা কখনোই এটা ভাবে না যে তার ছেলেকে এত যত্ন সহকারে রেখেছে, তার সমস্ত কিছু সে নিজের হাতে করে দিচ্ছে, তাহলে তাকেও যত্ন করে রাখা হোক। অধিকাংশ শ্বশুরবাড়ির লোকেরাই কিন্তু দেখি তার বৌমাকে এবং ছেলেকে আলাদা করবার চক্করেতেই পড়ে থাকে। কখন তারা আলাদা হবে, কখন তারা দুজনের সঙ্গে থেকে দূরে থাকবে, এইসব থেকে বেশিরভাগ সময় এগিয়ে থাকে। কি ঠিক বলেছি তো? হ্যালো, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন হচ্ছে ঘড়ির কাঁটায় বাজে তোমার ওই সকাল 9টা সাড়ে 9টার মতো। তো এখন বেরিয়েছি একটু বাইরের দিকে, ঘরের জিনিসপত্র কিছু শেষ হয়ে গেছে, সেগুলো আনতেই যাচ্ছি। আর তার সাথে নেব একটু শাক। এখন ইচ্ছে করে সমস্ত কিছু সবজি একটু বেশি করে খেতে। মাছ মাংস ডিম পাতিতে না থাকলেও চলবে, কিন্তু একটু শাক হলে খুব ভালো হয়। যেহেতু আমি এই পুজোর মধ্যেই বাপের বাড়ি চলে যাব, তাই বেশি বাজার তো আমি করতে পারিনি, তবে হালকা ফুলকা যেগুলো শেষ হয়ে যাচ্ছে সেগুলোই কিন্তু নিয়ে আসছি। যেমন আজকে নিয়ে এসেছিলাম একটু শাক, আর তার সাথে সয়াবিন, আলু, এই সমস্ত জিনিসই এনেছি। বাজার থেকে বাড়িতে ফিরেই আমি রান্না তোড়জোড় করতে শুরু করে দিয়েছি। আর আজকে রান্না করব করলা আলু ভাজা, সঙ্গে করব পালং শাক, মূলো আর আলু দিয়ে। করলা আলু ভাজা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এই বছরের প্রথম সিজনেতে আমি খাচ্ছি হচ্ছে পালং শাক। শীত তো কদিন পর পড়েই যাবে, কিন্তু এই গরমেতেও অফ সিজনের এই সবজিগুলো খেতে বেশ ভালো লাগে। কড়ার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে আমি আলু আর দিয়ে দিলাম হচ্ছে মূলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হলুদ গুঁড়ি, সামান্য লঙ্কা গুঁড়ি আর নুন দিয়ে পালং শাক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত পালং শাক থেকে পুরো জল বেরিয়ে আসে। পালং শাকের একটা নিজস্ব গন্ধ থাকে, সেই গন্ধে পালং শাক একদম মোমো করে পুরো ঘরেতে। তবে সেটা কিন্তু শীতকালেতেই আসে, এই অফ সিজনে কিন্তু পালং শাকের সেরকম গন্ধ নেই, তবে টেস্ট কিন্তু বেশ লাগে। আর আজকে রান্না হচ্ছে সয়াবিন। এই নিরামিষ দিনগুলোতে সয়াবিন আলুর তরকারি খেতে কিন্তু বেশ লাগে। কে কি পছন্দ করো সয়াবিন আলু অবশ্যই কিন্তু জানিও, আমার কিন্তু বেশ লাগে। রান্না বান্না ঘরে কাজকর্ম করতে করতে আমার পুরোটা দিন প্রায় কেটে যায়। আর এইদিকে দেখো হঠাৎ করে নেমে এলো বৃষ্টি। প্রায় প্রত্যেক দিনই এখন বৃষ্টি হচ্ছে। এই পুজোর মধ্যে বৃষ্টি হলে মানুষজন যে কেমনভাবে ঘুরতে বেরোবে সেটা বোঝাই বড় তাই। আর এখানে হচ্ছে খাবার নিয়ে বসে পড়েছি, করলা আলু ভাজা, এখানে আছে পালং শাকের তরকারি, ভাত, আর আছে সয়াবিন আলুর তরকারি। এই হচ্ছে আজকের আমার লাঞ্চ। বাজে প্রায় তোমার ওই 11টার মতো। আর এখন বসেছি হচ্ছে গোছগাছ করতে, কারণ আমি চলে যাচ্ছি কলকাতা, এখানে থাকবো না। তো সেই জন্যই আর কি গোছগাছ স্টার্টিং হয়ে গেছে। তো সমস্ত গোছগাছ করে আর যাব হচ্ছে বাড়ি, কারণ পুজোর সময় বাড়ি কলকাতায় পুজো কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো সেই জন্যই বাড়িতে এবছর আর থাকবো না, ভাবছি মায়ের বাড়িতে গিয়ে মায়েদের সাথেই পুজোটা কাটাবো। আর তোমাদের দাদাভাই জোর করেই অনেকটা টিকিট কেটে দিয়েছে, আমি কিন্তু এবছর যেতে চাইছিলাম না। তো ও বললো এত বড় একটা মহা পুজো বাঙালির, আর বাড়ির মধ্যে একা একা থাকবে, এটা কিন্তু তোর খারাপ লাগবে, তাই তাড়াতাড়ি করে তুই বাড়ি চলে যা, গিয়ে ওখানে সবার সঙ্গে আর একটা দিন যেহেতু পুজো আছে ভালো করে কাটা। তো সেটাই আমি চাই। যেহেতু কালকে ভোরবেলায় আমি বেরোবো, তাই সমস্ত গোছগাছ করে আমাকে রেখে দিতে হবে আজকে রাতের মধ্যেই। গোছগাছ করে সমস্ত গুছিয়ে রেখে তারপর শুয়ে যাব। আর ঘরে যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলোকেও আমাকে গোছাতে হবে, গুছিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে যেতে হবে, কারণ কলকাতা থেকে ফিরতে প্রায় আমার 2-3 মাস লেগে যাবে। আর ততদিনে সমস্ত কিছু নোংরা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য সব কিছু গুছিয়ে পরিপাটি করে রেখে তারপর যাব বাড়ি। সমস্ত গোছগাছ করে ছাদে উঠে দেখছি চারিপাশে পুরো নিঝুম হয়ে রয়েছে, আর চারিদিক পুরো এখন একদম নিস্তব্ধ হয়ে রয়েছে। এই সন্ধ্যের পর থেকেই লোকজন এবার বেরোতে শুরু করে দেবে ঠাকুর দেখতে। আর আমার তো আর এবছর ঠাকুর দেখা হলো না। ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে ভোর প্রায় ওই 5:30টার মতো। আর আমি হচ্ছে স্টেশনে এসে গেছি 4:30 পৌনে 5টা নাগাদ। যেহেতু আমার 5:30টায় ট্রেন ছিল, তো একটু আগেই বেরোতে হয়েছিল। তো এখন আছি ট্রেনের মধ্যে, আর আমার সিট পড়েছিল আপারেতে। সত্যি কথা বলতে কি একা একা এরকম ট্রেন জার্নি কখনো করিনি, একা একা যেতে একটু ভয় করছিল।
কিন্তু ওই যে সঙ্গে তোমার যদি কেউ না থাকে, একাই তুমি 100। তো আমি একাই 100 হয়ে নিজের মধ্যে সাহস জুগিয়ে বেরিয়ে পড়লাম। তো এখন শুয়ে পড়েছি, যেহেতু আমাদের স্লিপার সিট করে দিয়েছিল, তো সেই জন্য স্লিপার সিটেতেই শুয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ ঘুমানোর পর উঠলাম, তখন 9টা সাড়ে 9টা বাজে। আর যেহেতু আমি বাড়ি থেকে খাবার করে এনেছি, তো এখন খাবো। আর রয়েছে ঘুগনি আর রুটি, এটাই হচ্ছে আজকের নাস্তা। বাইরে থেকে খাবার কিনে খেতে তোমাদের দাদাভাই মানা করেছিল, তাই আমি বাইরের খাবার খাওয়া বন্ধ করে আমি আর কি নিয়ে এসেছিলাম খাবার। আর এইদিকে ট্রেন কিন্তু এখনও চলছে, আর পুরো বগিটা প্রায় খালি, কয়েকজন মাত্র মানুষই রয়েছে। তারপরও আমি আপারে উঠে বসেছি, আর আপারে উঠে বসে প্রচণ্ড পরিমাণে ভয় করছিল। মনে হচ্ছিল যদি ট্রেনটা একটু দুলে যায় আর যদি আমি পড়ে যাই তাহলে কি হবে। তো যাই হোক, এখন হচ্ছে আমি পৌঁছে গেছি হাওড়া স্টেশনেতে। এখন ঘড়ি কাটায় বাজে 3টে সাড়ে 3টের মতো। তো অপেক্ষা করছিলাম এখানে মা আসার, মা আমাকে আনতে এসেছিল, তো সেই অপেক্ষাতেই সময় কাটছিল। এদিকে তোমাদের দাদাভাই অনেকক্ষণ আমাকে ফোন করে কথা বলছিল। অপেক্ষা করতে করতে প্রায় সময় এসে গেল, 3টে সাড়ে 3টে পৌনে 4টের মতো বাজে। মা আমাকে আনতে এসেছে, আর এখানে আমরা অপেক্ষা করছি বাস ধরবার জন্য, কারণ এই সময় আমাদের রুটেতে ট্রেন বন্ধ ছিল, তো সেই জন্য বাসে করেই যাব বাড়িতে। তো বাসের অপেক্ষায় এখন দাঁড়িয়ে, আর ওইদিকে হচ্ছে টুনা আম্মা অনেকবার ফোন করেছে, সে অপেক্ষা করছে আমার জন্য। প্রায় অনেক দিন পর তাকে দেখবো, আর সে এখন হাঁটতে শিখেছে বেশ ছোট ছোট পা দিয়ে। তোমাদের সাথে সেটাও শেয়ার করব। যতই ক্লান্তি থাকুক, যতই কষ্ট থাকুক, তবুও বাপের বাড়ি যাওয়ার মজাটাই থাকে অন্যরকম। তো মন থেকে অনেক আনন্দ, অনেক খুশি লাগছে। মনে হচ্ছে কখন নিজের বাড়িতে পৌঁছাবো, একটু চারা হাত পাভাবে বসতে পারবো, একটু খানিক রেস্ট নিতে পারবো। তো দেখতে দেখতে প্রায় চলেই এসেছি বাড়ির কাছে। আর প্রায় ওই 5 থেকে 10 মিনিটের মতো বাকি বাড়ি যেতে। আর টুনা আম্মা ততক্ষণ আমাদের জন্য রাস্তায় অপেক্ষা করছিল। আমরা এখন নেমে পড়েছি, আমাদের পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছি বাড়ির দিকে। আমাদের রাস্তা থেকে, মেন রাস্তা থেকে বাড়িটা প্রায় ওই 30 সেকেন্ড 40 সেকেন্ডের মতো লাগে। তো এখানে একটা হচ্ছে দিদি দেখা হয়েছিল, তার সঙ্গে মা গল্প করতে করতে যাচ্ছিল। আর দেখো অবশেষে এখানে ঠাকুরের দেখা মিলল। এবছর প্রথম ঠাকুর দর্শন করলাম আমি আমাদের পাড়ার মধ্যেই। তো দেখে বেশ ভালো লাগছে, সেই 4 বছর পর প্রথম ঠাকুর দেখছি, আর 4 বছর পর নিজের পাড়াতে প্রথম ঠাকুর দেখা। এটা একটা আলাদা অনুভূতি, আলাদা একটা আনন্দ, সেটা যার না হবে সে বুঝতে পারবে না। আর এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা, প্রায় চলেই এসেছি। আর এখানে হচ্ছে টুনা আম্মা আমাদের জন্য অপেক্ষা করছিল। আর এদিকে তোমাদের দাদাভাই বারবার করে ফোন করছিল আমি পৌঁছেছি কি না, আমি ঠিক মতো গেছি কি না, সেগুলো সমস্ত কিছু ফোন করে করে বারবার করে জিজ্ঞেস করছিল। অবশেষে আমার বাড়ি দেখা মিলল। ওই হচ্ছে আমার বাড়ি, মানে আমার বাবার বাড়ি। তো এখানে এসেছি, দেখবো, ঘুরবো, মজা করব, সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তুমি চিনতে পেরেছ? তুমি চিনতে পেরেছ? হ্যাঁ, এসো এসো এসো।